হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলএকিউ কোয়েশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আবহাওয়া বিজ্ঞানী পুরন্দর চৌধুরীর চরিত্রটি বিশ্লেষণ করো। পুরন্দর চৌধুরী ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান কিন্তু কিছুটা অহংকারী বিজ্ঞানী। তিনি আবহাওয়া নিয়ন্ত্রণে সক্ষম ছিলেন এবং সাহারা মরুভূমিতে কৃত্রিমভাবে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন। তার চরিত্রের নেতিবাচক দিক হলো তার জেদ এবং প্রতিহিংসা। অসীমা যখন তাকে মেঘচোর বলে অভিযুক্ত করে তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন, তবে তিনি তার ভাইয়ের মেয়ে অসীমাকে ফিরে পেয়ে এক ধরনের মানসিক শান্তি লাভ করেন। সামগ্রিকভাবে তিনি একজন জটিল চরিত্রের মানুষ। তার মেধার পাশাপাশি তীব্র ইগো বা অহং ছিল। নেক্সট, মেঘচোর গল্পে বর্ণিত মেঘ চুরির কৌশলটি সংক্ষেপে আলোচনা করো। পুরন্দর চৌধুরী একটি বিশেষ কৌশলে মেঘ চুরি করতেন। তিনি তার বিমানে করে আকাশে উড়তেন এবং একটি নির্দিষ্ট ধাতব গোলক বা বলের মাধ্যমে মেঘকে আকর্ষণ করতেন। এই বলটি চুম্বকের মতো কাজ করত, যা মেঘকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নিয়ে যেতে পারত। বিশেষ করে সাইবেরিয়া বা শীতল অঞ্চলের মেঘকে তিনি উত্তপ্ত মরুভূমি অঞ্চলে নিয়ে এসে সেখানে বৃষ্টি ঘটাতেন। এই প্রক্রিয়ায় তিনি পারমাণবিক বা আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে মেঘকে ঘনীভূত করার ক্ষমতা রাখতেন। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন উক্তিটির সার্থকতা বিচার করো। মানুষ দৈহিক শক্তিতে অনেক প্রাণীর চেয়ে পিছিয়ে থাকলেও বুদ্ধি ও মনের দৌড়ে সে শ্রেষ্ঠ। চিতা বা ঘোড়া দ্রুত দৌড়তে পারে, কিন্তু মানুষ উড়োজাহাজ বা রকেট আবিষ্কার করে তাদের চেয়েও দ্রুতগামী হয়েছে। স্টিফেন হকিং বা হেলেন কেলারের মতো ব্যক্তিরা শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের অদম্য মানসিক শক্তির জোরে বিশ্ব জয় করেছেন। মানুষ তার কল্পনা ও উদ্ভাবনী শক্তি দিয়ে অসাধ্য সাধন করেছে। তাই কার দৌড় কদ্দূর রচনায় লেখক যথার্থই বলেছেন যে মনের দৌড়ে মানুষই প্রকৃত চ্যাম্পিয়ন। নেক্সট, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কেন ইটপাথরের স্মৃতিস্তম্ভকে ব্যর্থ বলেছেন? কবি কামিনী রায়ের মতে অহংকারী রাজন্যবর্গ বা ধনীরা ইট পাথরের অট্টালিকা বানিয়ে নিজেদের নাম চিরস্থায়ী করতে চায়, কিন্তু সময়ের নিয়মে সেই অট্টালিকাগুলি ভেঙে পড়ে এবং ধুলায় মিশে যায়। যারা কেবল পাথরে নাম খোদাই করে অমর হতে চায় তাদের মানুষ ভুলে যায়। পক্ষান্তরে যারা মানুষের কল্যাণে কাজ করেন এবং ভালোবাসা দিয়ে অন্যের হৃদয়ে স্থান করে নেন তাদের স্মৃতি কখনো ম্লান হয় না। মানুষের হৃদয়ে যে আসন তৈরি করা হয় তাই হলো প্রকৃত বা অক্ষয় স্মৃতিচিহ্ন। নেক্সট, চিরদিনের কবিতায় গ্রাম বাংলার যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। চিরদিনের কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য গ্রাম বাংলার এক শাশ্বত ও সংগ্রামী চিত্র তুলে ধরেছেন। এখানে গ্রাম বাংলার সহজ সরল প্রকৃতি, সবুজ ধানক্ষেত এবং কৃষিজীবী মানুষের জীবন ফুটে উঠেছে। তবে এই গ্রাম অনেক চড়াই উতরাই ও দুর্ভিক্ষের সাক্ষী। দুর্ভিক্ষের করাল গ্রাসে গ্রামটি একসময় নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু বর্ষার আগমনে এবং নতুন ফসলের স্বপ্নে আবার সেখানে প্রাণের স্পন্দন ফিরে আসে। কিষাণ বৌদের ব্যস্ততা, নকশি কাঁথা বোনা এবং নতুন ফসলের ঘ্রাণ গ্রাম বাংলাকে চিরকালীন মহিমা দান করেছে। মাকু উপন্যাসে হোটেলওয়ালার হোটেলের বর্ণনা দাও। বনের এক নির্জন বটতলার নিচে ছিল হোটেলওয়ালার অদ্ভুত হোটেল। এটি ছিল সাধারণ হোটেলের চেয়ে আলাদা। এখানে বটগাছের উঁচু নিচু ডালে বসে লোকেরা খাওয়া দাওয়া করত। ডাল থেকে লণ্ঠন ঝুলত এবং পাথরের উনুনে পিতলের হাঁড়িতে বিখ্যাত সুরুয়া রান্না হতো। বনের ফল, মধু এবং দুধ ছিল এখানকার প্রধান খাদ্য সামগ্রী। বনের পশু পাখি এবং সার্কাসের লোকেরা এই হোটেলের আশ্রয়ে এক বড় পরিবারের মতো বাস করত। হোটেলটি ছিল আসলে এক শান্তির নীড়। নেক্সট, সার্কাসের লোকেরা কেন জঙ্গলে আত্মগোপন করেছিল? হোটেলওয়ালা সে বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছিলেন? সার্কাসের মালিক বা অধিকারী মশাই সকলের পাওনা টাকা না মিটিয়ে এবং নতুন ঝাড়বাতি ও পোশাকের বিল না দিয়ে পালিয়ে গিয়েছিলেন। ফলে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। জেল খাটার ভয়ে সার্কাসের লোকেরা জঙ্গলে পালিয়ে এসে হোটেলওয়ালার আশ্রয়ে লুকিয়েছিল। হোটেলওয়ালা সোনা ও টিয়াকে বুঝিয়েছিলেন যে মালিকের ভুলে এই দক্ষ শিল্পীদের আজ পালিয়ে বেড়াতে হচ্ছে এবং তারা নিরপরাধ হয়েও দণ্ড ভোগ করছে। নেক্সট, হোটেলওয়ালার সুরুয়া রান্নার সেই অদ্ভুত গোপন রহস্যটি কী ছিল? আগে হোটেলওয়ালার রান্না কেউ পছন্দ করতো না। একদিন সুরুয়া রান্নার সময় অসাবধানবশত তার মুখের বড় গোঁফদাড়ি সুরুয়ার হাঁড়িতে পড়ে যায়। সেদিন সেই সুরুয়া খেয়ে সবাই দারুণ সুখ্যাতি করে এবং স্বর্গের সুরুয়া বলে আবিহিত করেন।
সেই থেকে হোটেলওয়ালা রান্নার সময় তার গোঁফদাড়ি শুরুয়াতে ফেলে দিয়ে রাঁধত এবং রান্নার শেষে তা তুলে নিয়ে ধুয়ে রোদে শুকোতে দিত। এটিই ছিল তার রান্নার আসল জাদু। ঘড়িওয়ালা কেন মাকুর জন্য কান্নার কল এবং হাসির কল তৈরি করতে পারেনি? ঘড়িওয়ালা দীর্ঘ 17 বছর বিলিতি ঘড়ির কলকবজা দিয়ে মাকুকে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করেছিলেন, কিন্তু মাকুর মধ্যে অনুভূতি বা ইমোশন সঞ্চারের জন্য তার আরও উন্নত বিদ্যা এবং প্রচুর অর্থের প্রয়োজন ছিল। ততদিন ঘড়িওয়ালার সমস্ত বিদ্যা বুদ্ধি এবং জমানো টাকা ফুরিয়ে গিয়েছিল। মাকু যাতে কোনোদিন হারিয়ে না যায় সেই চিন্তায় এবং মাকুকে একটি সম্পূর্ণ মানুষের রূপ দিতে না পারার ব্যর্থতায় সে হতাশ হয়ে পড়েছিল। নেক্সট, নোট বই কবিতায় বক্তার ভালো কথাগুলি কী কী এবং সেগুলি সে কীভাবে সংগ্রহ করত? নোট বই কবিতায় বক্তা ছিলেন অত্যন্ত অনুসিদ্ধাংশু। তিনি যখনই কোনো অজানা বা মজার কথা শুনতেন তখনই তার পকেটে থাকা নোট বইতে লিখে নিতেন। তার সংগৃহীত তথ্যের মধ্যে ছিল ফড়িংয়ের কটিপা, পিঁপড়ে কেন কামড়ায়, আরশিতে কী খেলে হয়, কিংবা কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে। ভালো কথা বা প্রয়োজনীয় তথ্য শোনা মাত্রই তিনি পেন্সিল বের করে চটজলদি নোট বইতে কিলবিল লেখায় তা ভরে ফেলতেন। নেক্সট, মাকু উপন্যাসে সং কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত? এর তাৎপর্য কী? সং সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যেত এই আশায় যে তার লটারির টিকিটের কোনো পুরস্কার জেতার খবর এসেছে কিনা। সে অত্যন্ত দরিদ্র ছিল এবং লটারির টাকা দিয়ে তার দুঃখ ঘোচানোর স্বপ্ন দেখত। হোটেলওয়ালা সেই টিকিটের আধখানা হারিয়ে ফেলেছিল বলে সং চরম হতাশায় ভুগছিল। সঙ্গের এই দৌড়দৌড়ি ছিল আসলে নিম্নবিত্ত মানুষের ভাগ্য বদলানোর এক ব্যর্থ কিন্তু করুণ প্রচেষ্টার প্রতীক। নেক্সট, জনগণমন গানটি জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হওয়ার প্রেক্ষাপট আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর গানটি 1911 সালে রচনা করেছিলেন। এটি প্রথম গাওয়া হয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানটি আইএনের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেন। গানটির উদার এবং সার্বভৌম সুর ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাকে সার্থকভাবে তুলে ধরে। এই কারণে 1947 সালে স্বাধীনতার পর 1950 সালের 24শে জানুয়ারি ভারতের গণপরিষদ একে জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা দান করে। কার দৌড় কদ্দূর প্রবন্ধ অনুসারে জীবজগতের বিভিন্ন প্রাণীর চলার গতির তুলনা করো। লেখক বিভিন্ন প্রাণীর চলার গতির এক চমৎকার তুলনা করেছেন। চিতাবাঘ সবচেয়ে দ্রুতগামী, ঘন্টায় 80 মাইল। আবার অ্যামিবা এতই ধীর যে কয়েক মিনিটে সে সামান্য কয়েক মিলিমিটার মাত্র এগোয়। পাখি আকাশে ওড়ে, মাছ জলে সাঁতার কাটে। মানুষ দৈহিক ক্ষমতায় চিতাবাঘের কাছে নস্যি হলেও সে নিজের বুদ্ধিতে এমন সব যন্ত্র বানিয়েছে যা বিশ্বের যে কোনো প্রাণীর গতির চেয়ে অনেক বেশি। লেখকের মতে এই গতিশীলতাই হলো প্রাণের লক্ষণ। স্মৃতিচিহ্ন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। কবিতার নামকরণটি অত্যন্ত ইঙ্গিতবাহী। এখানে স্মৃতিচিহ্ন বলতে 2 ধরনের স্মৃতির কথা বলা হয়েছে। একটি হলো পাথরের তৈরি জড়বস্তু এবং সময়ের সাথে নষ্ট হয়ে যায়। অন্যটি হলো মানুষের হৃদয়ে অক্ষর স্মৃতি, যা সৎকর্মের মাধ্যমে অর্জিত হয়। কবি দেখিয়েছেন যে ধ্বংসশীল পাথরের চেয়ে অবিচর ভালোবাসায় মানুষের শ্রেষ্ঠ স্মৃতিচিহ্ন হতে পারে। কবিতার বিষয়বস্তু এই মূল সত্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে বলে নামকরণটি সার্থক। মাকু কেন পালিয়েছিল এবং তাকে ফিরিয়ে পাওয়ার জন্য জাদুকর কী উপায় বলেছিল? মাকু নিজেকে অসম্পূর্ণ মনে করত, কারণ সে হাসতে বা কাঁদতে পারত না। ঘড়িওয়ালা তাকে পূর্ণতা দিতে পারবে না ভাবে পালিয়ে যাওয়ায় মাকু তাকে খুঁজতে বেরিয়েছিল। জাদুঘর যখন মাকুর পালানোর কারণ জানল তখন সে বলল সে হাসা কাঁদা বড় কথা নয়। মাকুকে যদি পরীদের রানীর সাথে বিয়ে দেওয়া হয় তবে সে হাসি খুশি থাকবে এবং সার্কাসের দলেরও অনেক টাকা আয় হবে। এই বিয়ে দেখার আকর্ষণে মানুষের ভিড় জমবে। নেক্সট, পরীদের রানীর সাজ এবং জানোয়ারদের সাজানোর যে বর্ণনা মাকু উপন্যাসে আছে তা লেখো। জানোয়ারদের খেলা দেখানোর আগে খুব যত্নে সাজানো হতো। তাদের পায়ে পালিশ লাগানো হতো, গায়ে বুরুশ দিয়ে পরিষ্কার করা হতো এবং গলায় ঝকঝকে কলার পরানো হতো। অন্যদিকে পরীদের রানীর পোশাক ছিল অতি চমৎকার। গোলাপি মুখে, সোনালি চুল, রূপলি বুটি দেওয়া সাদা রেশমি পোশাক এবং মাথায় তারা দেওয়া মুকুট। হাতে তার থাকতো চাঁদ বসানো রাজদণ্ড। এই সাজ সার্কাস ও কল্পনার এক মায়াবী পরিবেশ তৈরি করত। পুরন্দর চৌধুরী ও অসীমার সম্পর্কের রহস্যটি কিভাবে উন্মোচিত হয়েছিল? পুরন্দর চৌধুরী বিশ্বাস করতেন তার ভাই দিগ্বিজয় নিখোঁজ হয়ে মারা গেছেন, কিন্তু আলাস্কায় থাকাকালীন অসীমার সাথে তার পরিচয় হয় এবং অসীমা জানায় সে দিগ্বিজয়ের মেয়ে। অসীমা পুরন্দরের মেঘ চুরির ঘটনা জেনে তাকে লজ্জিত করতে চেয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তাদের পারিবারিক সম্পর্কই বড় হয়ে দেখা দেয়। পুরন্দর তার ভাইয়ের মেয়েকে খুঁজে পেয়ে আনন্দিত হন এবং তার হিংসা ত্যাগ করেন। চড়ুইবেতি মন্ত্রের শিক্ষা আধুনিক জীবনে কতটা প্রাসঙ্গিক বলে তুমি মনে করো? চড়ুইবেতি মানে এগিয়ে চলো। আধুনিক জীবনে যেখানে স্থিরতা মানেই পরাজয়, সেখানে এই মন্ত্র অত্যন্ত প্রাসঙ্গিক। থেমে যাওয়া মানে মৃত্যু বা পিছিয়ে পড়া।
ছাত্রছাত্রীদের জন্য যেমন পড়াশোনায় এগিয়ে যাওয়া জরুরি, তেমনি মানুষের অগ্রগতির জন্য নতুন নতুন উদ্ভাবন প্রয়োজন। জীবন সংগ্রামে হতাশ না হয়ে ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। তাই প্রাচীন এই উপনিষদীয় মন্ত্র আজও আমাদের কর্মোদ্যোগী হওয়ার অনুপ্রেরণা দেয়। নোট বই কবিতায় বক্তা কেন সব তথ্য লিখে রাখত, তার খটকা কিভাবে মিটেছিল। বক্তা ছিল অসম্ভব কৌতূহলী, সে মনে করত প্রতিটি তথ্যই মূল্যবান। তাই সে সেফটি পেন দিয়ে নোট বইটি পকেটে এঁটে রাখত। তার খটকাগুলো বা অজানা বিষয়গুলো, যেমন আরসিতে খেলে পেট কামড়ায় বা তেজপাতার তেজ কেন, সেগুলি সে মেজদাকে খুঁচিয়ে বা মেজদাকে ভয় দেখিয়ে জেনে নিত। তথ্যের প্রতি এই অদ্ভুত তৃষ্ণা কবিতাটিকে একটি কৌতুকপ্রদ অথচ শিক্ষণীয় রূপ দিয়েছে। কাজী নজরুল ইসলামের স্বদেশী গান শোনার অভিজ্ঞতা বর্ণনা দাও। লেখক শৈশবে কাজী নজরুলকে দেখেছিলেন এক স্বদেশী মিটিংয়ে। সেখানে নজরুল মুখে পান ভরে এবং গলায় হারমোনিয়াম বেঁধে তেজস্বী সুরে গান গাইছিলেন। তার গানে এক ধরনের উন্মাদনা এবং দেশপ্রেমের আগুন ছিল, যা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল। নেতাজির উপস্থিতিতে সেই গানের আসর এক অনন্য ঐতিহাসিক গুরুত্ব লাভ করেছিল। লেখকের স্মৃতিতে নজরুলের সেই মূর্তি এক চিরস্থায়ী আসন করে নিয়েছে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও, তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।